আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা ডেস্টিনড উইথ ইউ সিরিজের তৃতীয় এবং চতুর্থ পর্ব একসাথে এক্সপ্লেন করব। যারা এখন পর্যন্ত আগের পর্বগুলো দেখোনি তারা উপরের আই বাটন থেকে ভিডিওটি দেখে নাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। গত পর্বে আমরা দেখেছিলাম শিনের ওই লাল হাতের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে ইয়নকে দেখানো হয় যে মাতাল অবস্থায় একটা বারে পড়েছিল, আর তখন সেখানে শিন আসে। শিনকে দেখা মাত্র ইয়ন রাগ করে বলতে থাকে, তুমি আমাকে এখন আগের মতো আর ভালোই বাসো না, আমাকে আর সময় দাও না, আর তুমি এত লেট করে এখানে কেন এসেছো? তখন শিন বলে, আসলে আমার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর তারপরেই আমি গাড়িটাকে গ্যারেজে দিয়ে আসি ঠিক করার জন্য, আর তারপর একটা ট্যাক্সি ধরে সোজা তোমার এখানে চলে আসি। শিনের এইসব কথা শুনে ইয়ন তো আরো রাগ করে বলে, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এখানে কি করছো? তোমার তো হসপিটালে যাওয়া দরকার, আসো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন শিন বলে, আরে না, এসবের কোনো দরকার নেই, আমি ঠিক আছি। তখন ইয়ন বলতে লাগে, তুমি এক্ষুনি হসপিটালে চলো, আমি চাই না তোমার এই অ্যাক্সিডেন্টের জন্য আমাদের হানিমুনটা পরে নষ্ট হয়ে যাক। আমরা হানিমুনে যাওয়ার পর যদি তোমার এই অ্যাক্সিডেন্টের জন্য পিঠের ব্যথা শুরু হয় তখন তো আমাদের হানিমুনটা নষ্ট হয়ে যাবে, তাই না? তখন শিন বলে, আরে পাগলি, এসব কিছুই হবে না। আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ন রাগ করে বারের বাইরে চলে আসে, আর শিন তার হাত ধরে বলতে থাকে, আমরা কি তাহলে ব্রেকআপ করে নিচ্ছি? ইয়ন উত্তর দেয়, তাছাড়া আর কি, তুমি সবসময় এমনটাই করো, আমাকে কিছুই বলো না। তখন শিন বলে, আসলে এমনটা কিছুই না, আমি আমার সমস্যাটা নিজে একা একাই সমাধান করতে চাই, তুমি কি আমাকে কিছুদিন সময় দিতে পারবে না? তারপর আমরা হংসুকে দেখতে পাই যে ফাইনালি ওই লাভ লিকুইডটা বানিয়ে ফেলেছিল, আর তারপরের দিন সেটাকে সে অফিসে নিয়ে যায়, যেখানে কিনা আজকে জে কিয়ং এর একটা মিটিং ছিল। আর তারপর জে কিয়ং এর গ্লাস ওই লাভ লিকুইডটা ঢেলে দিতে থাকে, যেন জে কিয়ং এগুলো খেয়ে তার প্রেমে একদম পাগল হয়ে যায়। আর তারপরে সেখানে সবাই চলে আসতে থাকে, যার ফলে হংসু চুপি চুপি সেখান থেকে বের হয়ে যায়, আর দেখতে থাকে জে কিয়ং সেই লাভ লিকুইডটা খাচ্ছে কিনা। এরপর যখনই জে কিয়ং সেই লাভ লিকুইড গুলো খেতে যাবে ঠিক তখনই হংসুর ফোনে মিস্টার গং এর কল চলে আসে, আর যার ফলে সে আর দেখতে পায় না যে কিয়ং সেই লাভ লিকুইড গুলো খেলো কি না খেলো। আর তারপর কোনো উপায় না পেয়ে সে তাড়াতাড়ি মিস্টার গং এর কাছে চলে আসে। এখানে মিস্টার গং তাকে বলে, তুমি রাস্তায় যে গাছগুলো লাগিয়েছিলে সেগুলো ভেঙে গিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। হংসু যখন সেখানে যায় তখন সে খুবই কষ্ট পায়, সে দেখতে পায় তার গাছগুলো একদম ভেঙে গিয়েছে, আর সাথে তার অনেক জেদ হয়। তারপর সে রাগে গজগজ করতে শিনের কেবিনে চলে আসে আর বলতে লাগে, আমি যে গাছগুলো রাস্তায় লাগিয়েছিলাম সব ভেঙে গিয়েছে, এখন কি করব? শিন বলে, তোমার কিছু করতে হবে না, ইন্স্যুরেন্স কোম্পানি ওগুলো সবকিছুই ভরপাই করে দিবে। তখন হংসু বলতে থাকে, আমি কত কষ্ট করে ওই গাছগুলো লাগিয়েছিলাম, ওখানে অনেক মানুষ আমাকে সেগুলো লাগাতে সাহায্য করেছিল, আমি তো ওই লোকের উপর কেস করে দিব। তখন শিন বলে, এগুলো কিছুই করতে হবে না, ওই লোকটা হয়তো অসুস্থ ছিল বা কোনো সমস্যা হচ্ছিল যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। কিন্তু হংসু তো তার এসব কথা শুনেই না, বরং বলতে থাকে যে ওই লোকটা নিশ্চয়ই মদ খেয়েছিল আর মাতাল অবস্থায় সে আমার গাছগুলো ভেঙে দিয়েছে। তখন শিন বলে দেয় যে আমি সেই গাছগুলো ভেঙেছি, আসলে আমার অনেক অসুস্থ লাগছিল, আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। তারপরে হংসু ওই গাছের চিন্তা করতে থাকে, আর এগুলো দেখে শিন বলে, তোমার একটা মানুষের থেকে কি গাছের চিন্তা বেশি হচ্ছে? তোমার তো খুশি হওয়া দরকার যে আমি ঠিক আছি, আমার কোনো চোট লাগেনি। এগুলো শুনে হংসু বলতে থাকে, তোমাকে নিয়ে চিন্তা করে আমার লাভ, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি একদম সুস্থ আছো। এরপরে শিন বলতে লাগে, তোমাকে আমার সাথে ট্রিপে যেতে হবে। আর এটা শুনে হংসু বলতে লাগে, আমি কেন তোমার সাথে ট্রিপে যাব? একে তো তুমি আমার এত বড় সর্বনাশ করে দিয়েছো, আর এখন বলছো যে আমি তোমার সাথে ট্রিপে যাব, আমি কেন তোমার সাথে ট্রিপে যাব? হ্যাঁ? এর উত্তরে শিন বলতে থাকে, তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল, মনে আছে? যে সমস্ত তন্ত্র তুমি রেখে দিবে আর শুধুমাত্র একটা তন্ত্র আমাকে দিয়ে দিবে। কিন্তু হংসু তো তার সাথে ট্রিপে যেতেই চায় না। তখন শিন বলতে থাকে, তুমি তাড়াতাড়ি বাসায় যাও আর সবকিছু গুছিয়ে নাও। তারপর হংসু যখন তার ডেস্কে আসে তখন তার সিনিয়ররা তাকে বুলি করছিল যে কিয়ং এর ওই রিজেকশনটার ব্যাপারে, কিন্তু হংসু এসব কোনো কিছুতে কান দেয় না। সে মিস্টার গং এর কাছে গিয়ে ছুটি চাইলে মিস্টার গং তাকে ছুটি দিয়ে দেয়। এবার আর কোনো উল্টাপাল্টা কথা শোনায় না। বাড়ি ফিরে এসে হংসু ট্রিপের জন্য প্যাকিং করছিল, আর ইতিমধ্যে শিন সেখানে চলে আসে। শিন ওই মন্ত্রের বইটা পড়ছিল, আর মন্ত্রের বইটা পড়তে গিয়ে বুঝতে পারে ইতিমধ্যে হংসু ওই প্রেমের মন্ত্রটা ইউজ করে ফেলেছে। ফলে এবারও বলতে লাগে, তোমার মতো একটা শিক্ষিত মেয়ে এইসব মন্ত্রে বিশ্বাস করে? শিনের এইসব কথা শুনে হংসু তো অনেক বেশি এম্বারেসড হয়ে যায়। ফলে শিনের কাছ থেকে ওই মন্ত্রের বইটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছিনিয়ে নিতে পারছিল না, কারণ শিন যেহেতু ওর থেকে অনেক লম্বা ছিল, আর এই কারণেই তার হাত শিনের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এবার শিনকে হংসু কাতুকুতু দিতে লাগে, আর এই চক্করে শিনের গায়ের উপর সে পড়ে যায়, আর এখানে শিনের হার্টবিট অনেক বেড়ে যায়। তো এমনটা হচ্ছিল কেন এটা আমরা একটু পরেই জানতে পারবো। কোনো মতো এখানে শিনের কাছ থেকে হংসু ওই বইটা ছিনিয়ে নেয়, আর বলতে লাগে, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা কিছুই না, আমি এখন অব্দি প্রেমের মন্ত্রটা ব্যবহারই করিনি। এতে শিন বলে, তুমি আমাকে বোকা বানিও না, শুধুমাত্র ওই মন্ত্রটাই মিসিং রয়েছে, আর তুমি আমাকে বোকা বানাতে পারবেই না, কারণ আমি একটা জিনিস দেখে নিলে আমি সেটা সহজে ভুলি না। এবার হংসু বলতে লাগে, হ্যাঁ আমি ব্যবহার করেছি, আর তুমি তো বলেছিলে এটা আমার বই, সো আমার বই, আমার ইচ্ছা, আমি যা মন চায় তাই করবো। এবার ওরা ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো হংসু এখানে শিনকে বলতে লাগে, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু
কিন্তু আমি তো দেখছি তোমার কার একদম ভালো রয়েছে। তখন শিন বলে আমার যে কারের অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা গ্যারেজে রয়েছে, আর এটা আমার সেকেন্ড কার। আর এটা শুনে হংসু বলতে লাগে, ও তার মানে তুমি তো অনেক বড় লোক, তোমার আবার সেকেন্ড কারও রয়েছে। ট্রিপে যাওয়ার সময় হংসুর ঘুম আসলে শিন তাকে ঘুমিয়ে যেতে বলে। তখন হংসু বলে গাড়িতে আমি ঘুমাই না, কিন্তু একটু পরই দেখা যায় হংসু নাক ডেকে ঘুমাচ্ছে। তখন শিন তাকে অনেক সেবা করতে লাগে, আর ওর যেন চোখে রোদ না লাগে এর জন্য গাড়ির সানসেটটা একটু নিচু করে দেয়। আর শিন এমনটা কেন করছিল সে নিজেও জানে না, শুধু বুঝতে পারছিল শিন ওর প্রতি অনেক উইক হয়ে যাচ্ছে। এরপর আমরা জেকিয়ংকে দেখতে পাই, ও ভিডিওটা দেখছিল যেখানে হংসু তাকে প্রপোজ করেছিল আর সে রিজেক্ট করে দিয়েছে। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যায়, যার কারণে হংসুর এখন খারাপ লাগতে লাগে। তখন জেকিয়ং হংসুকে কল করে, কিন্তু হংসু তো ছুটিতে ছিল, যে কারণে স্যাভিয়েল ওর কলটা রিসিভ করে। আর স্যাভিয়েলকে একটা জায়গায় সে ডাকে এবং ওর সাথে দেখা করতে বলে। তো স্যাভিয়েল ওখানে ওর একটা কলিগকে নিয়ে যায়, আর জেকিয়ং ওদের দুজনকে বলতে লাগে আমি জানি তোমরাই এই ভিডিওটা ভাইরাল করেছো, সো তোমরা এখন ভিডিওটার অরিজিনাল কপি ডিলিট করে দাও, আর তা না হলে তোমাদের নামে কিন্তু কেসও হতে পারে, কারণ কারো পারমিশন ছাড়া তার ভিডিও করাও একটা ক্রাইম। অন্যদিকে হংসু আর শিন ওদের লোকেশনে এসে পৌঁছায়, আর ওরা এখানে এসেছিল কারণ শিন সেই মন্ত্রটা বানাবে বলে। ওই মন্ত্রের জন্য কিছু সামগ্রীর প্রয়োজন ছিল, যেটার মধ্যে ছিল একটা সাদা ফুল, যেটা কিনা এখানকার এলাকাতেই পাওয়া যায়। এরপর ওরা পাহাড়ে এসে ফুলটাকে খোঁজার চেষ্টা করে, আর ফাইনালি হংসু সেই ফুলটাকে পেয়েও যায়। তারপর হংসু সেটাকে পারার চেষ্টা করে, কিন্তু ওর হাত অতদূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না, যে কারণে শিন এসে ওই গাছটাকে ওর জন্য নিচু করে দেয়। এবং এই মন্ত্রের মালিক যে শুধুমাত্র এই সমস্ত বানানোর কাজ করতে পারবে সে, আর এ কারণে হংসুকেই ফুলটা ছিঁড়তে হতো। আর এইসব করার মাঝখানে ওরা একে অপরের অনেক ক্লোজ হয়ে যায়। এরপর রাতের বেলা দুইজন রেডি হয়ে যায় মন্ত্রের সমস্ত নিয়ম কানুন পালন করার জন্য। আর এখানে হংসুকে দেখে শিন তো পুরোই অবাক হয়ে যায়, ওর দিকে হা করে তাকিয়ে থাকে। শিন কিছুতেই বুঝতে পারছিল না যে ইদানিং ওর কি হয়ে যাচ্ছে, ও হংসুর প্রতি এত দুর্বল কেন হয়ে পড়ছে। হংসু এবার মন্ত্রের সমস্ত নিয়ম কানুন পালন করতে লাগে, তারপর শিনের হাতে একটা চিহ্ন এঁকে দেয়, আর সেই মন্ত্রের পেজটা পুড়িয়ে দেয়। যেমনটা আগের বার করেছিল সেরকমটাই করে, পুড়ে যাওয়া পৃষ্ঠার কালো ছাই ও শিনের দিকে ফু দিয়ে উড়িয়ে দেয়। আর তারপর শিনের বুকে ব্যথা হতে লাগে। তো শিন হংসুকে বলে তুমি ভিতরে চলে যাও আর আমাকে একা থাকতে দাও, কিন্তু হংসু তো ওর কোনো কথাই শোনে না, আর বলতে লাগে আমি কোথাও যাব না, আর আমি তোমার সাথে এখানেই থাকবো, আর আমি সবকিছু দেখবো। তো শিন এবার নিজেই এখান থেকে উঠে একটু দূরে চলে যায়, আর ওর শার্টের বোতামটা লুজ করতে লাগে, কারণ ওর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আর তারপরে খেয়াল করে যে তার হাতে এঁকে দেওয়া চিহ্নটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর রাতের বেলা শিন স্বপ্নে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়, আর মেয়েটাকে দেখা মাত্রই ওর ঘুম ভেঙে যায়। সকালবেলা শিন যখন গার্ডেনে হাঁটছিল তখন হংসু ওর কাছে এসে বলতে লাগে মনে হচ্ছে মন্ত্রটা কাজ করেছে, কারণ দেখো আমাকে, আমার থেকে তোমাকে তো আরো বেশি সুন্দর লাগছে। শিন ওর এসব কথায় কোনো পাত্তা না দিয়ে বলতে লাগে তুমি সবকিছু তাড়াতাড়ি প্যাকিং করে নাও, আমাদেরকে এখনই এখান থেকে যেতে হবে। হংসু বলে এত তাড়াতাড়ি কেন যাব, আমরা তো এখনো সবকিছু ঘুরেও দেখিনি। তো শিন বলে তোমাকে আর কিছু দেখতে হবে না, আমার অনেক শরীর খারাপ লাগছে, আর রাতের বেলা আমি অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি, যার কারণে আমার ঘুমও আসেনি, আর আমার তো মনে হচ্ছে ওই মন্ত্রটা অ্যাপ্লাই করার পর এই সব কিছু হচ্ছে। এরপর ওরা যখন বেরোতেই যাবে তখন হংসুর ফোনে জেকিয়ং এর কল আসে, আর জেকিয়ং তাকে কল করেছে দেখে হংসু তো পুরাই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। ওদিকে হংসু তো খুশি চোটে নাচানাচি করতে লাগে, আর এইসব দেখে শিনের অনেক জেলাসি ফিল হয়। সে হংসুকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, আর কোথায় দেখা করতে হবে তা আমি পরে SMS করে জানিয়ে দিব। আর জেকিয়ং এর কথা শুনে হংসু তো খুশির চোটে পাগল হয়ে যায়, সে নাচানাচি করতে থাকে। শিনের কাছে যায় আর বলতে লাগে দেখলে তো প্রেমের মন্ত্রটা কাজ করেছে, তার মানে তোমার মন্ত্রও কাজ করবে। এরপর আমরা মিস্টার গংকে দেখতে পাই। মিস্টার গং একটা জায়গায় বসেছিল, আর ঠিক তখনই মিস মা সেখানে চলে আসে। মিস মা হচ্ছে ওদের ডিপার্টমেন্ট হেড। তো মিস মাকে দেখেই মিস্টার গং বলতে থাকে তোমার অবস্থা কেমন, তুমি ঠিক আছো তো? মিস মা উত্তর দেয় আমি একদমই ঠিক আছি, আর আমি আজ থেকে কাজে জয়েন করছি। অন্যদিকে ফেরার পথে হংসুর অনেক খিদে পায়, যার ফলে সে শিনকে একটা জায়গায় থামতে বলে, আর তারপর শিনকে জিজ্ঞেস করে তুমি কি কিছু খাবে? শিন উত্তর দেয় আমি কিছু খাবো না, দয়া করে এখান থেকে যাও, আর আমার মাথা খেও না, অন্য যা ইচ্ছে খেয়ে আসো। তারপর হংসু যখন খেতে বসে তখন শিন তার কাছে চলে আসে, আর ওরা একসাথে খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছিল তখন হংসুর ফোনে মেসেজ আসে যে জেকিয়ং কোথায় দেখা করবে। আর এই মেসেজ দেখা মাত্রই তো হংসু ব্লাশ করতে লাগে। তখন শিন জিজ্ঞাসা করে তোমাকে কি মেসেজ করেছে, কিন্তু হংসু ওকে কিছুই বলে না, আর বলে এটা সিক্রেট, তোমাকে বলা যাবে না। এরপর ওরা বাড়ি ফিরে আসলে শিন ভাবতে থাকে আজকাল হংসুর প্রতি ও এত আগ্রহ কেন দেখাচ্ছে। অন্যদিকে হংসু বাড়িতে এসেও জেকিয়ং এর মেসেজ দেখে খুশি চোটে পাগল হয়ে যাচ্ছিল। পরের দিন অফিসে এসে ওর ওই বোতলটা খুঁজতে থাকে যেটার মধ্যে করে ও লাভ লিকুইড নিয়ে এসেছিল। তখন মিস্টার গং বলে তুমি কি এটা খুঁজছো? আর এটাই ছিল হংসুর সেই বোতল। তখন খেয়াল করে মিস্টার গং আজকাল ওর সাথে অনেক ভালো ব্যবহার করছে। তো হংসু মিস্টার গংকে জিজ্ঞাসা করে আপনি কি এই ডামলা থেকে কিছু খেয়েছেন নাকি? এতে মিস্টার গং বলে কেন, এখান থেকে কিছু খাওয়া বারণ নাকি? মিস্টার গং ওর কথায় কোনো সোজাসুজি উত্তর দেয় না, যার ফলে হংসু এবার টেনশনে পড়ে যায়, কারণ মিস্টার গং যদি এই হংসুর লিকুইডটা খেয়ে ফেলে তাহলে মিস্টার গং ও তো ওর প্রেমে পড়ে যাবে, আর যেটা হংসু মোটেও চায় না। এরপর সবাই মিলে যখন লাঞ্চ করতে যাচ্ছিল, যাওয়ার পথে হংসু শিনকে দেখতে পায়, আর তাকে একটা
জায়গায় নিয়ে আসে আর শিনের অনেক ক্লোজ হয়ে যায় আর খুশি চোটে বলতে লাগে যে কিয়ং আমার সাথে দেখা করতে চায়, হয়তোবা প্রপোজ করবে। তার মানে প্রেমের মন্ত্রটা কাজ করেছে। হংসু এত কাছে আসার ফলে শিন অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এমনকি ওর হার্টবিট অনেক বেড়ে যেতে লাগে। হঠাৎ করে ওর শরীর অনেক খারাপ হয়ে আসে, ফলে ও সোজা বাড়িতে চলে আসে। আর এখানে এসে ও দেখতে পায় ওর গার্লফ্রেন্ড ইয়ন এসেছে। আসলে ইয়ন ওর সাথে লিভ টুগেদারে থাকার জন্য এসেছে আর ইয়ন ওদের দুজনের জন্য শপিংও করে নিয়ে আসে। শিন এখানে ইয়নকে বলে চলো আমরা আমাদের সম্পর্কটা এখানেই শেষ করি। এটা শুনে ইয়ন অনেক বেশি কষ্ট পায় আর বলতে লাগে আমি তোমাকে এত ভালোবাসি আর সেই তুমি কিনা এমনটা করতে পারলে। এর উত্তরে শিন কিছুই বলে না। ইয়ন চুপ করে থেকে রাগে বেরিয়ে যেতে থাকলে শিনুকে বলে চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তখন ইয়ন বলে তুমি যখন আমার সাথে ব্রেকআপই করে নিয়েছো তাহলে তোমাকে আর আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। পরের দিন শিন যখন অফিসে আসে তখন হংসু তাকে কল করে জিজ্ঞাসা করে তোমার শরীর ঠিক আছে তো? শিন বলে এত নাটক করা বন্ধ করো, তুমি আসলে জানতে চাও যে ওই মন্ত্রটা কাজ করেছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রেমের মন্ত্র কাজ করেছে কিনা। এতে হংসু বলে তুমি যেহেতু বুঝেই গেছো তাহলে আমাকে আমার উত্তরটা দিয়ে দিলেই তো পারো। এতে শিন বলে দেখো আমার শরীর একদমই ভালো নেই আর যখন তুমি আমার সামনে থাকবে তখন যেন তোমার গাল লাল না হয় আর তুমি আমার সামনে আসলে তোমার চুলটা একদমই ঠিক করবে না আর আমাকে টাচও করবে না, এমনটা করলে তোমাকে অনেক বেশি বাজে লাগে। পরের দৃশ্যে আমরা দেখি হংসু জেকিয়ং এর সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছে আর শিন ওদের পিছু করতে করতে চলে এসেছে রেস্টুরেন্টে। কিন্তু ও তো কোনো মতেই বুঝতে পারছিল না ও এমনটা কেন করছে। আর ঠিক তখনই ওর মাথায় কি যেন একটা আইডিয়া আসে, ফলে ও অফিসে চলে যায় আর কনফারেন্স রুমে সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে ও দেখতে পায় হংসু যে লাভ লিকুইডটা বানিয়েছিল সেটা জেকিয়ং এর বদলে ও খেয়ে ফেলেছে আর এবার বুঝতে পারে কেন ও হংসুর প্রতি এত দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে হংসু রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে যাচ্ছিল আর বাড়ির সামনে দেখতে পায় শিন আগে এসে দাঁড়িয়ে আছে। ও শিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? শিন উত্তর দেয় কারণ আমি জানতে চাই জেকিয়ং তোমাকে কি বলেছে। তখন হংসু বলে এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এটা আমি তোমাকে কেন বলতে যাবো। তখন শিন বলে মনে হচ্ছে তোমার প্রেমের মন্ত্র কাজ করেনি। তখন হংসু বলে কেন, তোমার কেন এমনটা মনে হচ্ছে যে আমি আবারও রিজেক্ট হয়ে গিয়েছি? তখন শিন উত্তর দেয় আমি এমনটা একবারও বলিনি, হতে পারে জেকিয়ং তোমাকে পছন্দ করে আর সাথে আমিও তোমাকে পছন্দ করি। শিনের এই কথা শুনে হংসু তো পুরাই হা হয়ে যায়। হংসু তো পুরাই অবাক হয়ে যায় আর বলতে লাগে তুমি কি করে জানলে জেকিয়ং আমাকে পছন্দ করে? সে কি তোমাকে কিছু বলেছে নাকি? তখন শিন বলে হয়তো তুমি আমার কথাটা ভালো করে শোনোনি, আমি বলেছি আমিও তোমাকে অনেক পছন্দ করি। আর এটা শুনে হংসু বলে এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন শিন বলে এটা তো সম্ভব নয় কিন্তু সম্ভব হয়ে গিয়েছে, কারণ তুমি জেকিয়ং এর জন্য যে লাভ লিকুইডটা বানিয়েছিলে সেটা ভুলবশত আমি খেয়ে ফেলেছি। তখন হংসু বলে সেটা তো আমি জেকিয়ং এর ডেস্কে রেখেছিলাম, তুমি কেন খেলে? তখন শিন বলে মাঝে মাঝে আমার ডান হাতে প্রচুর ব্যথা হয় যার কারণে আমি বা হাত দিয়ে কাজ করি আর তখন আমার এটাই হয়েছিল, যার ফলে আমি জেকিয়ং এর ডেস্কের গ্লাস থেকে পানি খেয়ে ফেলেছিলাম। আর এইসব শুনে হংসু তো পুরাই হতাশ হয়ে যায় আর বলতে লাগে ওই লাভ মন্ত্রটা একবারই ব্যবহার করা যেতে পারতো, আর এখন আমি কি করব? তখন শিন বলতে লাগে তোমার যদি জেকিয়ংকে লাভ লিকুইডটা খাওয়ানোর এতই শখ ছিল তাহলে তুমি একটা ভালো প্ল্যান বানাতে পারতে, তুমি কি একটা ফালতু প্ল্যান বানিয়েছো যার জন্য আমাকে এখন পস্তাতে হচ্ছে আর এই সব কিছুর দায়িত্ব এখন তুমি নেবে। তখন হংসু বলে আমি কেন তোমার দায়িত্ব নিতে যাব? শিন বলে কারণ তুমি আমাকে উল্টাপাল্টা জিনিস খাইয়ে দিয়েছো আর এটার জন্য আমি তোমার নামে কেসও করতে পারি, আর ইদানিং তোমাকে দেখলে আমার হার্টবিট প্রচুর বেড়ে যায় জানো, আর তোমাকে তো আমি ট্রিপেও নিয়ে গিয়েছিলাম, তোমার কি মনে হয় আমি এইসব ইচ্ছে করে করেছি? এই সব কিছু ওই মন্ত্রের কারণেই হচ্ছে আর আমার মন তো এখন সারাক্ষণ তোমাকেই ভাবে আর আমার চোখ তো শুধু তোমাকেই দেখতে চায়, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আর এইসব কিছু থেকে আমাকে মুক্তি দাও, কারণ আমি চাই না আমি সবসময় তোমার পিছু পিছু এভাবে ঘুরে বেড়াই। শিনের এইসব কথা শুনে হংসুর তো মাথায় খারাপ হয়ে যায় আর ও বলতে লাগে আমি কি জাদুকর নাকি যে আমি চাইলেই এসব কিছু ঠিক করে দিতে পারবো? তখন শিন বলতে লাগে তুমি যদি তাড়াতাড়ি এসব কিছু ঠিক না করো তাহলে আমি জেলাসির চোটে তোমার আর জেকিয়ং এর মাঝে চলে আসবো। তখন তো শিন আর হংসুর পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তখন সে শিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি শরীর ঠিক হয়েছে? তখন শিন বলে আমি জানি না। হংসু বলে এটা তো কখনোই সম্ভব না যে প্রেমের মন্ত্র কাজ করেছে আর তোমার অসুখের মন্ত্র কাজ করেনি, তাই না? তখন শিন বলতে লাগে তুমি প্রেমের মন্ত্র আগে ব্যবহার করেছো আর আমার অসুখের মন্ত্র পরে ব্যবহার করেছো, সেহেতু তোমার প্রেমের মন্ত্রের আগে ইফেক্ট হবে আর আমার অসুখ পড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তখন হংসু বলে ঠিক আছে বাসায় যাও, আর যখন তোমার অসুখটা ঠিক হয়ে যাবে তখন আমি বিশ্বাস করবো যে প্রেমের মন্ত্র কাজ করেছে। তারপর শিন যখন বাসায় চলে যেতে লাগে তখন সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর তখন হংসু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি যাচ্ছ না কেন? তখন শিন বলে তুমি কি দেখতে পারছো না আমার সাথে কি হচ্ছে? আমার পা তো এখান থেকে যেতেই চাইছে না, সারাক্ষণ শুধু তোমাকেই দেখতে চাইছে। এরপর হংসু বাসায় চলে আসে আর ভাবতে থাকে জেকিয়ং কি সত্যি আমাকে পছন্দ করে? তখন আমাদেরকে রেস্টুরেন্টে সেই ফ্ল্যাশব্যাকটা দেখানো হয় যেখানে জেকিয়ং বলছিল আমি তোমাকে ডেকেছি কারণ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তখন জেকিয়ং তাকে বলে তুমি কেন আমাকে পছন্দ করো আর কবে থেকে পছন্দ করো? তখন হংসু বলতে লাগে আমি যখন প্রথম এই সিটিতে এসেছিলাম তখন আমাদেরকে একটা ডগ শেল্টার চেক করার জন্য বলা হয়েছিল, আর আমি যখন সেখানে যাই আমি প্রথমবার তোমাকে সেখানে দেখতে পাই, তুমি একটা ডগের সাথে খেলছিলে আর আমি সেখান থেকে জানতে পারি তুমি প্রায় প্রতিদিনই সেখানে আসা যাওয়া করো, আর তখন থেকে আমি তোমাকে
পছন্দ করি। তখন জেকিয়ং বলে, সব অ্যানিমেল লাভার ভালো মনের মানুষ হয় না। আমি বাহির থেকে যতটা ভালো দেখতে, আমি ভেতর থেকে অতটা ভালো না। আমি তো মাঝে মাঝে ভাবি আমার কোনো পরিবার না থাকলেই ভালো হতো, আর নয়তো যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিতাম। তার চেয়ে বরং এটাই ভালো হবে তুমি তোমার জন্য একটা ভালো ছেলেকে বেছে নাও, যে তোমার জন্য অনেক পারফেক্ট হবে আর তোমাকে অনেক ভালোবাসবে। তখন হংসু বলতে লাগে, আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য পারফেক্ট, কিন্তু তুমি তো তোমার লাইফে অনেক বেশি একা। এরপর এখানে সিন চেঞ্জ হয় আর আমাদেরকে দেখানো হয় জেকিয়ং একা একা দাঁড়িয়ে আছে, আর তার কাছে তখন কিডং আসে। তখন জেকিয়ং কিডংকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি অনেক বেশি একা? তখন কিডং বলে, হ্যাঁ, তোমাকে দেখেই বোঝা যায় তুমি অনেক বেশি একা, আর তোমার লাইফে তুমি একা একাই বসবাস করছো। তোমার লাইফে ভালোবাসা বলতে কিছুই নেই। আর তুমি যদি আমার বুদ্ধি মানো তাহলে আমি তোমাকে বলবো হংসুর সাথে ডেটে যাও, আর অনেক বেশি কিউটও আছে। পরের দিন শিনকে দেখতে পাই যে একা একা গান করছিল, আর তখনই সেখানে কিমোক চলে আসে আর সে শিনকে জিজ্ঞেস করতে লাগে, তুমি কার জন্য গান গাইছো? তখন শিন রেগে যেয়ে বলতে লাগে, আমি আমার লাইফে বুদ্ধিমান মানুষ পাই না কেন? তোমার মাথায় কি একটুও কমন সেন্স নেই? কারো রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়। আর যাই হোক, তুমি আমাকে বলো যে জেকিয়ং এর কি অবস্থা। তখন সে তাকে বলে, আজকে জেকিয়ংকে অনেক বেশি একা মনে হচ্ছিল, তাই আমি বলেছি সে যেন হংসুর সাথে ডেটে চলে যায়। আর এইটা শুনে তো শিনের মাথা আরো গরম হয়ে যায়। সে বলতে লাগে, তুমি তোমার এইসব ফালতু আইডিয়া মানুষকে দাও কেন? আর তোমার কি মনে হয় সে তাকে নিয়ে ডেটে যাবে? তখন কিডং ভয় পেয়ে বলতে থাকে, না না, আমার তো এমন মনে হয় না। তখন শিন বলে, তাহলে ঠিক আছে। এর পরের দৃশ্যে আমরা দেখি হংসু টিম মেম্বাররা যখন মিটিং করছিল ঠিক তখনই সেখানে শিন চলে আসে তাদের জন্য কফি নিয়ে, আর তাদের কাছে মাপ চেয়ে বলতে থাকে, রাস্তায় লাগানো টবের গাছগুলো আমার জন্য ভেঙে গিয়েছে, আপনারা এর জন্য হংসুকে দোষারোপ করবেন না প্লিজ। আর শিনের এইসব কথা শুনে হংসু বলতে থাকে, ও এসব কি বলছে? আর শিনের উপর অনেক রাগও হচ্ছিল তার। তখন হংসু সেখান থেকে বেরিয়ে আসলে শিন ওর পিছু পিছু চলে আসে। হংসু তাকে বলতে লাগে, তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ, আর তুমি সবার সামনে এগুলো কেন বলছিলে? তখন শিন বলতে লাগে, তোমার কি মনে হয় আমি এসব ইচ্ছে করে করছি? সব তোমার ওই মন্ত্রের জন্য হচ্ছে। আমার সাথে এইসব হচ্ছে আমি তো কখনো ভাবিও নি আমি মানুষের জন্য কফি নিয়ে যাব, তাও আবার তোমার মতো একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। আমি নিজের শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছি না। শিনের এসব কথা শুনে হংসু বলতে লাগে, তুমি এটা ভুলে যেও না তুমি ইয়নের বয়ফ্রেন্ড। আর তখন শিন বলে, এটাই তো সমস্যা, আমি তো ইয়নের সাথে ব্রেকআপও করে নিয়েছি। আর এইসব শুনে হংসু বলতে লাগে, আচ্ছা আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি বাসায় যে অনেক বেশি করে পানি পান করো, আর এতে হতে পারে তোমার মধ্যে থাকা সেই লাভ লিকুইডটা ওয়াশরুমের মাধ্যমে তোমার থেকে বের হয়ে যাবে। আর তাকে বেস্ট অফ লাক বলে চলে যেতে লাগে। আর হংসুর স্পর্শ পেয়ে শিনের মন্ত্র তো আবার কাজ করা শুরু করে। তখন বলতে লাগে, তুমি কি আমার সাথে ড্রিঙ্কস করবে? কিন্তু হংসু সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর শিন বলতে লাগে, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার সাথে টি হাউসে যেতে চাও, এখন কি হলো? পরের দৃশ্যে আমরা শিনের বাবা এবং ইয়নকে দেখতে পাই। এখানে শিনের বাবা বলছিল, আমি শিওর ও তোমার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করেনি, ওর হয়তো কোনো সমস্যা রয়েছে যার কারণে ও তোমার সাথে এমনটা করছে। তুমি প্লিজ ওকে ভুল বোঝো না, আর ওকে কখনো ছেড়েও দিও না, সবসময় তুমি ওর পাশেই থেকো। অন্যদিকে আমরা দেখতে পাই শিন ও হংসুর কথা মতো বেশি বেশি করে পানি খেতে শুরু করে যেন ওই লাভ লিকুইডের প্রভাব সেরে যায়। তারপরে আমরা দেখতে পাই হংসু এখানে কাজ করছিল, আর তখন শিনও তার সামনে এসে দাঁড়ায়। তখন হংসু জিজ্ঞেস করে, তুমি আবার এখানে কি করছো? তখন শিন বলে, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তখন হংসু বলে, তোমার সাহায্যের কোনো দরকার নেই। আর এটা বলে শিনের কাছ থেকে সেই বক্সটা নেওয়ার চেষ্টা করে, আর এই চক্করে সব জিনিসপত্র নিচে পড়ে যায়। আর তারপর তারা দুইজন মিলে যখন ওই সব কিছু তুলছিল ঠিক তখন সেখানে ইয়ন চলে আসে, আর তাদের দুইজনকে একসাথে দেখতে পায়। এরপর রাতের বেলা হংসু যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখতে পায় তাদের বাড়িওয়ালা আন্টি এসেছে, আর হংসু তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুইজন যখন একসাথে ডিনার করছিল তখন সেই আন্টি বলে যে, আমি নিজের রুমটা একজন ছেলেকে ভাড়া দিয়ে দিচ্ছি। অন্যদিকে শিন যখন ঘুমাচ্ছিল সে স্বপ্নে আবারও সেই ছেলেকে কান্না করতে দেখতে পায়, আর এবার তার সামনে আবার ওই মেয়েটা চলে আসে, আর সে এবার তার পুরো চেহারাটা দেখে ফেলে, আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। এরপর এখানে সিন চেঞ্জ হয়, আর আমরা এখানে দেখতে পাই হংসু রাতের বেলায় বাসায় ফিরছিল। তখন তার মনে হয় কেউ তার পিছু করছে, আর সে দৌড়াতে শুরু করে। তখন তার ফোনটা নিচে পড়ে যায়, আর দৌড়াতে দৌড়াতে সে শিনের সাথে ধাক্কা খায়, আর শিন তাকে হাঁক করে ফেলে আর বলতে লাগে, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন হংসু বলে, কেউ আমার পিছু করছিল। তখন শিন বলে, দাঁড়াও আমি দেখে আসছি। তখন শিনের পিছু পিছু আবার হংসু ভিতরে যেতে থাকে, কিন্তু সেখানে কেউই ছিল না। তখন হংসু শিনকে বলে, তুমি কি একটু দাঁড়াতে পারবে? আমার ফোনটা কোথাও পড়ে গিয়েছে, আমি সেটা খুঁজতাম। তারপর শিন তার কথায় রাজি হয়, আর হংসু তার ফোনটা খুঁজতে লাগে। আর ঠিক তখনই সেখানে সব লাইট অন হয়ে যায়, আর এটা দেখে হংসু তো পুরাই অবাক হয়ে যায়। তখন শিন বলতে লাগে, দেখো তোমার জন্য আমি এই রাস্তার সমস্ত লাইটগুলোকে ঠিক করে দিয়েছি। ইতিমধ্যে হংসু তার মোবাইলটাও খুঁজে পায়, আর সে যখন তার মোবাইলের স্ক্রিন অন করে শিন তো তার মোবাইলের ওয়ালপেপার দেখে একদম অবাক হয়ে যায়। তখন সে তার হাত থেকে মোবাইলটা নিয়ে বলতে থাকে, এটা কি তুমি? তখন হংসু বলে, হ্যাঁ এটাই আমি, এটা আমার ছোটবেলার ছবি, স্কুলের সময়ের। তখন হংসু বলতে লাগে, দেখেছো দেখেছো, এর জন্য তো আমি বলি যে আমি সবসময় ওই মেয়েটাকে কেন স্বপ্নে দেখছি। তোমার প্রেমে আমি এতটাই পাগল হয়ে গিয়েছি যে তোমার ছোটবেলাকেও আমি এখন আমার স্বপ্নে দেখছি। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমার আর ভালো লাগছে না এসব। এরপর ওরা দুজন মিলে তান্ত্রিক ইয়োনালের কাছে যায়, আর তখন তারা তার কাছে সাহায্য চাইতে লাগে। তখন তান্ত্রিক ইয়োনাল বলে, তোমরা দুজন আলাদা আলাদা হয়ে আমার রুমে আসো, আর যা জিজ্ঞাসা করার করো। এরপর প্রথমেই শিন তার কাছে চলে যায় আর সবকিছু খুলে
খুলে বলে আর সাথে এটাও জিজ্ঞাসা করে যে আমি কিভাবে এই তন্ত্র থেকে মুক্ত হতে পারি। তখন ইউনাল বলে আমার তো এটা জানা নেই, তবে যে এই সিন্ধুকের মালিক তারই তো এটা জানার কথা। শিন বলে তুমি যাকে সিন্ধুকের মালিক বলে দাবি করছো সে তো এসব বিষয়ে কিছুই জানে না। এইসব বিষয় আলোচনা করার পরেও কোনো লাভ হয় না, যার ফলে শিন এবার বেরিয়ে আসে। এরপর হংসু তান্ত্রিক ইউনালের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এই মন্ত্রটাকে প্রভাব মুক্ত করা যাবে। তখন ইউনাল বলে এর শুধুমাত্র একটাই উপায় আছে আর এই উপায়টাকে আমাদেরকে এখানে জানানো হয় না। এরপর হংসু মন খারাপ করে তার রুম থেকে বের হয়ে আসে আর হংসুকে দেখা মাত্র শিন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগে তান্ত্রিক ইউনাল তোমাকে কি কোনো উপায় বলেছে? হংসু বলে আমি কিছু বলতে পারবো না। তখন শিন বলে আচ্ছা তাহলে আমি বুঝে গিয়েছি আমাদের কিস করতে হবে আর তাহলে এই মন্ত্রটার প্রভাব মুক্ত হবে। শিনের এসব কথা শুনে হংসু বলতে লাগে তুমি কি বলছো এসব আবল তাবল, আমাদের মন্ত্রের সাথে আবার কিস করার কিসের সম্পর্ক? হ্যাঁ। এরপর শিন হংসুকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয় আর বলতে থাকে প্লিজ আমার স্বপ্নে কোনোভাবেই এসো না, তোমাকে আমার একদমই দেখতে ইচ্ছা করে না। আর তারপরে আবার বলতে লাগে আরে না না তুমি আমার স্বপ্নে এসো প্লিজ, তোমাকে আমার অনেক 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 দেখতে ইচ্ছা করে। এরপর হংসু তার বাসায় চলে আসলে সেই মন্ত্রের বইটা আবারও দেখতে লাগে। এইখানে সে একটা জায়গায় দেখা পায় যে এখানে লেখা আছে মন্ত্রের প্রভাবকে প্রভাবমুক্ত করার ফলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর এই ক্ষতির কথা শুনে তখন আবারও মাথায় হাত দিয়ে বসে থাকে। এরপর এখানে সিন চেঞ্জ হয় আর তারপর মিস্টার গংকে দেখানো হয়। তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে আর সে মিস মাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। আর এখানে আসলে আমরা জানতে পারি মিস্টার গং একটা ছেলে নামে অনেকগুলো প্রমাণ জোগাড় করেছে, যে ছেলে কিনা মিস মায়ের অনলাইন প্রোফাইলে অনেক খারাপ খারাপ বাজে মন্তব্য করতে থাকে। তখন পুলিশ মিস মাকে জিজ্ঞেস করে আপনি যদি এই ছেলের নামে কেস ফাইল করতে চান তাহলে আমরা কেস ফাইল করে দিতে পারি। তখন মিস মা সোজা না করে দেয় এবং বলে আমি কোনো কেস ফাইল করতে চাই না। আর এই কথা শুনে মিস্টার গং অনেক বেশি রেগে যায় এবং সে বাইরে বের হয়ে আসে। সে মিস মাকে জিজ্ঞেস করতে থাকে তুমি কেন এমনটা করলে, ওই ছেলে তোমাকে কত বাজে বাজে মন্তব্য করে। তখন মিস মা বলে আমি এসব ছোটখাটো বিষয়গুলোকে আর বড় করতে চাই না, এগুলো তুমি বাদ দাও। তখন মিস্টার গং বলে এগুলো তোমার কাছে ছোট ছোট বিষয় মনে হয়? ওই ছেলে তোমার অ্যাফেয়ার নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছিল আর এটাও বলেছিল তুমি নাকি দেখতে অনেক বিচ্ছিরি। তখন মিস মা বলে তুমি প্লিজ এসব বন্ধ করো, আমার ব্যাপারে মাথা ঘামানো তুমি বন্ধ করো। তখন মিস্টার গং বলে ও তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তুমি আমার অপরিচিত লোক? তখন মিস মা বলে হ্যাঁ অপরিচিতই তো, যেখানে আমি 20 বছর সংসার করার পরও আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে সেখানে তুমি কোথাকার কি? আর এইসব কথা শুনে মিস্টার গং অনেক কষ্ট পায় এবং সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে হংসুর কাছে একজন কল করে আর বলতে লাগে আপনারা রাস্তায় যে গাছগুলো লাগিয়েছেন সেগুলো কেমন যেন রোদ্রে শুকিয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি এসে দেখে যান। হংসু যখন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় ফুল গাছগুলো তো একদম তাজাই রয়েছে। আর সে যখন ফুল গাছগুলো দেখছিল ঠিক তখনই সেখানে শিন এসে দাঁড়ায় আর হংসুকে বলতে লাগে আমি তোমাকে অনেকক্ষণ দেখিনি আর এজন্য আমার চেহারাটা কেমন শুকিয়ে গেছে দেখো, আর আমি আগে যেখানে 10 মিনিট গোসল করতাম এখন আমার 20 মিনিট লাগছে, আর আমি তোমাকে ইমপ্রেস করার জন্য তো এখন পারফিউম ব্যবহার করছি। আমি এসব করতে চাই না তবুও করি কারণ আমি নিজের প্রতি কন্ট্রোল করতে পারছি না। আমি সারাক্ষণ এটাই ভাবি তোমাকে কিভাবে ইমপ্রেস করতে পারবো, সো তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, এইসব আমার আর সহ্যই হচ্ছে না। তুমি আমাকে বলো গতকাল ইউনাল তোমাকে কি উপায় বলেছে? তখন হংসু বলে গতকাল আমাকে ইউনাল কোনো উপায় বলেনি। তারপরও হংসু শিনকে অনেক জ্বালাতন করতে থাকে, যার ফলে হংসু রেগে মেগে তাকে মারতেই শুরু করে আর বলতে থাকে তুমি এখান থেকে যাও। আর তখন সে পালাতে থাকে আর বলে তুমি আমার পিছু করবে না। অন্যদিকে শিন যখন রাতের বেলা ডিনার করছিল তখন তার মা তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে শিন? শিন বলে ওকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি কিন্তু ও আমাকে কোনোভাবেই উত্তরটা দিচ্ছে না। তখন শিনের মা বলে সে যদি মুখে বলতে না পারে তাহলে তুমি তাকে ইশারায় বলতে বলো তাহলেই তো হয়। অন্যদিকে রাতের বেলা হংসু যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখতে পায় তার রুমের সামনে কেউ একজন কেক রেখে দিয়েছে আর সেখানে একটা নোটও ছিল আর সেইটায় লেখা ছিল আমি আপনার নতুন প্রতিবেশী, সো আপনি আমার সাথে দেখা করুন। তারপর কেকটা নিয়ে গিয়ে হংসু খুশি খুশি খেতে লাগে। তখনই শিনের কল আসে আর শিন তাকে বলতে লাগে আমি জানি না ইউনাল তোমাকে কোন উপায় বলেছে, সো তুমি আমাকে সেটা বলো, আর তুমি যদি সেটা মুখে বলতে না পারো তাহলে তুমি আমাকে কোনো ইশারায় বলো। তখন হংসু রাজি হয়ে যায় আর ইশারায় তাকে বোঝাতে লাগে। তখন শিন কোনোভাবেই বুঝতে পারছিল না, তখন সে রেগে যায় আর বলে আমি তোমাকে আর বুঝাতে পারবো না। তখন শিন বলে এই লাস্ট বার তুমি আমাকে বুঝাও, আর নয়তো তুমি আমাকে কোনো একটা কোড দাও যেটা আমি সলভ করে নিজেই বুঝে নিব। এরপর হংসু শিনকে একটা কোড দেয় সলভ করার জন্য আর শিন তো সেটা সলভ করতে বসে পড়ে আর তারপর সে তার ফ্যামিলিকেও সেই কোডটা সলভ করতে কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে হংসু তার প্রতিবেশীর সাথে দেখা করতে নিচে আসলে সে দেখতে পায় আরে এটাতে অন্য কেউ না বরং যে কিও। আর এটা দেখে হংসু তো অনেক লজ্জা পেয়ে যায় আর তার সামনে যে বলতে থাকে হ্যালো আমি হংসু, আমি উপরের ফ্লোরে থাকি, আপনার প্রতিবেশী। এটা বলে সে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর উপরে যে সে তো একদম নাচানাচি শুরু করে দেয় কারণ যে কিও আসাতে সে অনেক হ্যাপি ছিল। পরের দিন সকালে হংসু রেডি হয়ে কোথাও যাচ্ছিল আর দেখতে পায় আগে থেকেই শিন তার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। তখন সে শিনকে জিজ্ঞাসা করে এত সকালে তুমি এখানে কি করছো? শিন উত্তরে বলে দেখো তুমি আমার স্বপ্নে প্রতিদিন আসছো, আমি ঠিক মতো ঘুমাতে পারছি না, আর এমনটা যদি চলতে থাকে তাহলে আমার মন তো তোমার কাছেই থাকবে আর শরীর থাকবে অন্য কারো কাছে, আর এই সিচুয়েশনটা একদম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে। আর তুমি এত সকালবেলা সেচেগুজে কোথায় যাচ্ছ? তখন হংসু বলে আমি ডেটে যাচ্ছি, সো তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো। আর এইটা বলে সে সেখান থেকে চলে যায় আর একটা বাসে উঠে যায় আর হংসুকে বাসে উঠতে দেখে শিনও তার পিছু পিছু সেই বাসে ওঠে আর সে হংসুর সাথে কথা বলতে
বলতে শুরু করে। তখন হংসু তাকে ধমক দিয়ে বলে তুমি চুপচাপ বসো, আর শিনও চুপচাপ বসে যায়। এরপর আমরা দেখতে পাই হংসু একটা বিচ সাইডে চলে এসেছে, আর তাকে ফলো করতে করতে শিনও তার পিছু পিছু আসতে লাগে, আর তাকে বলতে লাগে তুমি কার সাথে ডেটে এসেছো। তখন হংসু বলে তুমি প্লিজ আমাকে ফলো করা বন্ধ করো, আর তারপর শিনও সেখানে দাঁড়িয়ে যায়। আর তারপর সে দূর থেকে খেয়াল করে হংসু তার ব্যাগ থেকে একটা সোজুর বোতল বের করে সেটাকে সমুদ্রের পানিতে ঢালছে, আর এখানে ও অনেক কান্না করতে থাকে আর বলতে লাগে বাবা আমি জানি তুমি কোথায় আছো, কিন্তু ইয়োনাল আমাকে বলেছে তুমি নাকি এখানেই আছো। আর তারপর হংসু শিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখন শিনও হংসুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এর মধ্য দিয়েই শেষ হয় আমাদের চতুর্থ পর্ব। এখনো 12টা পর্ব আছে, আমরা চাইলে বেশি করেও পর্ব আনতে পারতাম, কিন্তু সেটা করলে এক একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই 2 পর্ব করেই দিচ্ছি। আর এভাবেই আস্তে আস্তে আমরা এটি শেষ করে দেব। আর 2টা করে পর্ব তারপরেও বড় হচ্ছে, এর কারণটা হলো আমরা চাচ্ছি তোমরা অ্যাকচুয়াল সিরিজের মজাটা উপভোগ করো। আমরা প্রতিটা সিনই এক্সপ্লেন করে দিচ্ছি, এতে অবশ্য আমাদের রিস্ক বেশি, কারণ এভাবে দিলে কপিরাইট খাওয়ার চান্স 90% থাকে। কিন্তু বিশ্বাস করো তোমাদের ভালোবাসা আর রেসপন্সের কাছে কপিরাইট কিছুই না। আর আমরা বিজনেস প্রপোজালের মতো আরো 2টা সিরিজ পাইছি, যেগুলোর এক্সপ্লেন আসছে খুবই দ্রুতই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।